হাম উপসর্গে আরও 12 শিশুর মৃত্যু। দেশজুড়ে আইসিইউর জন্য হাহাকার। বাবুল সিপ্যাপে মুমূর্ষু রোগীকে বাঁচানোর চেষ্টা। সংকটে থাকা হাসপাতালে ভেন্টিলেশনের ব্যবস্থা সরকারের। খাল খনন ও আরও 21 জেলায় ফ্যামিলি কার্ড উদ্বোধনে কাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। কুমিল্লায় অংশ নেবেন পথসভায়, নেতাকর্মীদের উচ্ছ্বাস। গাজীপুরে দফায় দফায় উচ্ছেদ, আলটিমেটামেও দখলমুক্ত হয়নি মহাসড়ক। ঈদে ভোগান্তি পৌঁছতে পারে চরমে। ইজারা জটিলতা এই সমস্যার অন্যতম কারণ বলছেন বিশ্লেষকরা। এবং রাজশাহীতে ও সাতক্ষীরায় আম নামানো শুরু। প্রথম দিন বাজারে এলো গুটি ও হিমসাগর। 2 সপ্তাহের মধ্যে মিলবে সুস্বাদু গোপালভোগ, লক্ষণভোগ ও ক্ষীরসাপাত। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। হাম উপসর্গে আরও 12 শিশুর মৃত্যুতে প্রাণহানি ছাড়ালো 450। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে 1300 রোগী। এরই মধ্যে দেশ জুড়ে দেখা দিয়েছে শিশুদের আইসিইউ সংকট। বিকল্প হিসেবে বাবুল সিপ্যাপে চলছে চিকিৎসা। বিশেষজ্ঞরা বলছেন, হাম সংক্রমণের ঝুঁকিতে রয়েছে অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের সন্তান। তাই তাদের ব্যাপারে বাড়তি সতর্কতার পরামর্শ তাদের। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সংকটে থাকা হাসপাতালে ভেন্টিলেশনের ব্যবস্থা করছে সরকার। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায় শিশুটির। অবস্থা গুরুতর হওয়ায় প্রয়োজন আইসিইউ সাপোর্টের, কিন্তু হাসপাতালে নেই সেই ব্যবস্থা। এমন চিত্র ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সংকটাপন্ন অবস্থায় পাঠানো হয় ঢাকায়। শ্বাসকষ্ট কমতেছে না, আইসি নেই। ডাক্তারে বারে বারে কইতেছে যে ঢাকা নিয়ে যান গিয়া। আমাকে হয়তো সামর্থ্য নাই, এনে বই দিচ্ছে। আইসিইউটা দরকার, অনেক বাচ্চা এরকম হইতেছে। কর্তৃপক্ষ বলছে, হাসপাতালটিতে শিশুদের জন্য আইসিইউ ওয়ার্ড প্রস্তুত থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল সংকটে চালু হয়নি। বিকল্প হিসেবে বাবুল সিপ্যাপে ব্যবহারে চলছে চিকিৎসা। যাদেরকে আইসিইউ প্রয়োজন হচ্ছে তাদেরকে আমরা বাবুল সিপ্যাপটা দিচ্ছি। সেক্ষেত্রে কিছু কিছু বাচ্চা বেশ ভালো ইমপ্রুভ করতেছে। বরিশাল শেরেবাংলা মেডিকেলে আইসিইউ থাকলেও রয়েছে শয্যা সংকট। এক বিছানায় 2 থেকে 3 শিশুকে দেয়া হচ্ছে চিকিৎসা। আবার অনেক হাসপাতালে আইসিইউ ইউনিট থাকলেও লোকবলের অভাবে চালু করা সম্ভব হয়নি। এখানে আইসিইউ আছে, কিন্তু আইসিইউ চালু নাই। যদি আইসিইউ চালু থাকতো তাহলে আমরা সাধারণ জনগণ খুব উপকৃত হতাম। খুলনা অঞ্চলেও কোনো মেডিকেলে নেই শিশুদের জন্য আইসিইউ ব্যবস্থা। হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের আইসোলেশন ওয়ার্ডে দেয়া হচ্ছে চিকিৎসা। এদিকে হামের অতি সংক্রমণে ঝুঁকিতে রয়েছে অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের সন্তান। চিকিৎসকরা বলছেন, কোনো অন্তঃসত্ত্বা হামে আক্রান্ত হলে সন্তান জন্ম নিতে পারে জন্মগত ত্রুটি ও বিকলাঙ্গ হয়ে। গর্ভবতী মায়ের চেয়ে বেশি ঝামেলা হয় গর্ভস্থ যে সন্তান, বিশেষ করে ফার্স্ট ট্রিমেস্টার বলে, প্রথম 3 মাস হলে ঝুঁকিটা কিন্তু সবচেয়ে বেশি। এদিকে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব হাসপাতালে ভেন্টিলেশন সংকট রয়েছে সেসব হাসপাতালে সরকার ভেন্টিলেশনের ব্যবস্থা করেছে। একটা ভেন্টিলেটর বিগত সরকার রেখে যায় নাই আমাদের হাতে। একটা মিজেলসের ভ্যাকসিন রেখে যায় নাই। শূন্য হাতে যাত্রা করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে ওনার নির্দেশ মতো, এবং আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা জায়গায় ভেন্টিলেটর দিতে সক্ষম হয়েছি। আগামী মঙ্গলবার দিন সিএমএস দিতে 12:30টার সময় আমরা আরও 10টা আইসিইউ ইউনিট খুলতেছি, 10টা ডিস্ট্রিক্টে, এবং এটা সহ প্রত্যেকটা জায়গায় আমরা 12টা ভেন্টিলেটর এবং প্রত্যেক জায়গায় 12টা একটা করে আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর দিচ্ছি। হামের সংক্রমণ ঠেকাতে সরকার দ্রুত টিকা দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে মন্ত্রী জানান, টিকার সুফল পেতে আরও কিছু সময় লাগবে। তানজিল হাসনাত, সময় সংবাদ। খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে 2 দশক পর কাল চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ভার্চুয়ালি আরও 21 জেলায় যুক্ত হয়ে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচির। এছাড়া কুমিল্লার পথসভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে তার সফর ঘিরে বলছে নেতাকর্মীদের উচ্ছ্বাস। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে সব ধরনের প্রস্তুতি। 20 বছর পর শনিবার ইলিশের বাড়ি খ্যাত পদ্মা ও মেঘনাপাড়ের জনপদ চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচি। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে আরও 21 জেলার সঙ্গে যুক্ত হয়ে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচির। সফরসূচি অনুযায়ী রাজধানীর গুলশানের বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি সেরেছেন জেলা ও উপজেলা প্রশাসন এবং স্থানীয় দলীয় নেতাকর্মীরা। নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ সদস্যরা। জলাবদ্ধতা সহ যানজট সহ
যে সকল সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি ইতিমধ্যেই শেষ হওয়ার জন্য কাজ শুরু হয়ে গেছে। কুমিল্লার মানুষের সকল প্রাণের দাবি ওনার মাধ্যমে বাস্তবায়িত হবে। দুপুরে চাঁদপুরের শাহরাস্তির খোর্দখাল এবং সদরের বিশ্বখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বিতরণ করবেন ফ্যামিলি কার্ড। দফায় দফায় প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন আর প্রস্তুতি তদারকিতে ব্যস্ত স্থানীয় জনপ্রতিনিধিরা। নেতাকর্মীর পাশাপাশি আমাদের চাঁদপুর জেলার জনগণ যারা আছে তারাও এক পলক দেখার জন্য আমাদের প্রিয় নেতাকে অধীর আগ্রহে আছে, কখন ওনাকে দেখবে। ওনার কাছে আমাদের অনেক প্রত্যাশা, চাঁদপুরে একটি ইপিজেড হবে যাতে বেকার সমস্যা সমাধান করা যায়। স্টেডিয়ামটা আরও বেশি সুসজ্জিত হয় এবং ছোট ছোট মিনি স্টেডিয়াম প্রত্যেকটা উপজেলায় হয়। ইপিজেডের সম্পর্কে আমরা যেটা বলেছি, চাঁদপুর জেলায় যেন একটি ইপিজেড হয়। আমাদের প্রত্যাশা থাকবে আমাদের প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের এই জিনিসগুলো যেন আমাদেরকে চলমান করে এবং উনি যেন এই দিকটিতে চাঁদপুরবাসী নজর দেয়। সরকারি এসব কর্মসূচি শেষে চাঁদপুর জেলা ক্লাবে বিএনপির সাংগঠনিক সভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। দফায় দফায় উচ্ছেদ আর আলটিমেটাম দিয়েও দখলমুক্ত করা যায়নি মহাসড়ক। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এখন জমজমাট বাজার। এমন পরিস্থিতিতে আসছে ঈদে ভোগান্তি পৌঁছাতে পারে চরমে। স্থানীয় প্রশাসনের ইজারা জটিলতাই এই সমস্যার অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদী হাসানের রিপোর্ট। সড়কের উপর বাজার নাকি বাজারে সড়ক, প্রথম দেখায় তা বোঝা দায়। এটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চিত্র। টঙ্গী থেকে শুরু করে ভালুকা পর্যন্ত দিনরাত চলছে এই সড়ক দখলের প্রতিযোগিতা। আবার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টকে বাজার দেখিয়ে তা ইজারা দিয়েছে স্থানীয় প্রশাসন। অনেক সমস্যা হয়, আমরা জিনিসপত্র নিয়ে যাইতে এই যে গাড়ি এটা খারাপ হয়েছে, আমি কোন গান দিয়ে যাবো? ব্রিজের মাথা থেকে শুরু করে এই পর্যন্ত ওই মাথা পর্যন্ত পুরোটাই এটা জ্যাম থাকে সবসময়। ঈদ এলেই মহাসড়ক দখলের এই ভোগান্তি আরও ভয়াবহ আকার ধারণ করে। তাই আগেভাগেই সড়ক ছেড়ে দেওয়ার আলটিমেটাম দিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর। তাদেরকে বলা হয়েছে যেন তারা নিজ দায়িত্বে ওই সময়ের মধ্যে সড়ক ও জনপদের যে মালিকানাধীন জায়গা আছে সেই জায়গাটুকু ছেড়ে দেয়। কাগজে কলমে রাস্তার মালিক সড়ক বিভাগ হলেও প্রতি বছর তা ভাড়া দিচ্ছে স্থানীয় প্রশাসন। যদিও জেলা প্রশাসকের দাবি, বাজার ইজারা দিলেও মহাসড়ক দখলের অধিকার দেয়া হয়নি কাউকেই। সড়কে মহাসড়কে তো শুধু অস্থায়ী হাটবাজার না, কোনোভাবেই কোনো ধরনের হাটবাজার বসতে পারবে না। এদিকে সরকারের দুই দফতরের এমন কাণ্ডে ক্ষুব্ধ ইজারাদাররা। এমন বাস্তবতায় আসছে ঈদে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হতে পারে দুর্ভোগের আরেক নাম। সড়ক নিয়ে দীর্ঘদিনের এই জটিলতা কাটাতে সরকারের দুই দফতরকে সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। এখানে ইজারা দেওয়াটা একবারই আসলে ঠিক না। দুইটা লেন বন্ধ হয়ে যায় 4টা লেনের মধ্যে, তাহলে এখানে বটলনেক তৈরি হয়। একটা পার্ট সেতু ভবনের, একটা পার্ট হচ্ছে আপনার রোডস অ্যান্ড হাইওয়ে। তো ওই যে এদের মধ্যে সমন্বয় করে আসলে সমস্ত কাজগুলো করা উচিত। মহাসড়কে ভোগান্তি কমাতে আইন শৃঙ্খলা বাহিনীকেও কঠোর হওয়ার পরামর্শ নগরবাসীর। মহাসড়কের পাশে জায়গা ভাড়া দিয়ে একদিকে যেমন কোটি কোটি টাকা রাজস্ব পাচ্ছে সরকার, তেমনি যানজটে পড়ে প্রায় প্রতিদিনই বিশাল সংখ্যক কর্মঘণ্টাও নষ্ট হচ্ছে সাধারণ মানুষের। সবচেয়ে বেশি ভোগান্তিতে দূরপাল্লা যাত্রীরা। তাই তো শুধু ঈদ আসলেই তৎপরতা নয়, এই সমস্যার স্থায়ী সমাধানের প্রত্যাশা গাজীপুরবাসীর। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। প্রশাসনিক ক্যালেন্ডার মেনে রাজশাহীতে আজ থেকে শুরু হয়েছে গাছ থেকে আম নামানো। প্রথম দিন নামানো হলো গুটি আম। দীর্ঘদিনের যত্ন, পরিচর্যা আর অপেক্ষার পর মধু মাসের মাঝামাঝিতে এবার ফল আহরণের পালা। জেলা প্রশাসনের বেঁধে দেয়া ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী শুক্রবার থেকে রাজশাহীতে আম নামানো শুরু হয়েছে। প্রথম দিন নামানো হয় গুটি আম। আগামী 2 সপ্তাহের মধ্যে বাজারে মিলবে গোপালভোগ, লক্ষণ ও হিমসাগরের মতো জনপ্রিয় জাতগুলো। গুটি আম কিছু সময় পাকা দেখা দিচ্ছে, আবার কিছু জায়গা পাকা দেখা দেয়নি, ওই পাকাগুলো ভাঙছে। এই বছর আশা করতেছি একটু ভালো যাবে আমের বাজার। আম নামানোর পরপরই শুরু হয়েছে বাজারজাত। রাজশাহীর সবচেয়ে বড় আম বাজার বানেশ্বরেও শুরু হয়েছে কেনাবেচা। মৌসুমের প্রথম দিন জাত ও আকার ভেদে মন প্রতি দর উঠেছে 800 থেকে 1200 টাকা পর্যন্ত। কৃষি বিভাগ বলছে জেলায় 19,000 হেক্টর জমির আম 780 কোটি টাকায় বিক্রির আশা করা হচ্ছে। পরিপক্ক আম বাজারজাত করে সেটা আমাদের মনিটরিং টিম রয়েছে, আমাদের মোবাইল টিম রয়েছে, ভ্রাম্যমাণ আদালত থাকে। এদিকে সাতক্ষীরাতেও আজ থেকে শুরু হয়েছে সুস্বাদু হিমসাগর আম সংগ্রহ। ভালো ফলনে খুশির ঝলক চাষিদের চোখে মুখে। লাভজনক হব বলি আশা করি আমরা। গবেষণার মাধ্যমে আমরা সংরক্ষণ ব্যবস্থা আরো একটু দীর্ঘ করা যায়, তাহলে আমরা মনে করছি যে এই আমটা
আরো বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে। সাতক্ষীরায় ৪,৪০০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে ৫,২৯৯টি। রিমু সিদ্দিক, সময় সংবাদ। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বরিশাল মহানগরের পলাশপুরে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, রাতে বাসা থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় জসিমকে। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। পাওনা টাকা ফেরত চাওয়াই কাল হলো মাছ ব্যবসায়ী জসিম শিকদার বাবুর। ১,১১,০০০ টাকার বিনিময়ে দিতে হলো নিজের প্রাণ। বৃহস্পতিবার রাত ১:৩০টার দিকে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে বাবুকে বাসা থেকে ডেকে নিয়ে যান প্রতিবেশী মধুমিয়া ও তার সহযোগীরা। এরপর রাত ২:৩০টার দিকে বরিশালের পলাশপুর ৭ নম্বর এলাকায় রহিম সর্দারের বাড়ির সামনে বাবুকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। টাকা চাইছে, ঝগড়া করছে, কিন্তু রাত্রে ডাইকে আমার ছেলের বিলে জবাই দিয়েছে। আরে শেরে বাংলায় নিয়ে আসছে, তখন আমরা আবার সবাই মিলে এসে দেখি যে হে আর এই পৃথিবীতে নাই। সরকারের কাছে আমার একটাই আবেদন যে আমার সন্তানের যারা যারা এবিলে করছে হ্যাগো ফাঁসি চাই আমি। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। মূল অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। জনগণের একটাই দাবি ভাই যে এই যদি সুস্থ বিচার না করে আর এই যদি তৎনক যদি না করে তাইলে আমরা অন্যটা ব্যবস্থা নেব। মধুমিয়ার নেতৃত্বে যে ঘটনাটা ঘটেছে, এখনো আমরা মধুমিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। তবে আমাদের টিম মাঠে কাজ করছে, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হবে বলে মনে করি। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। টেকনাফ ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এপিবিএন জানায়, বৃহস্পতিবার রাতে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লক এলাকায় রোহিঙ্গা ডাকাত সাদ্দাম ও তার গ্রুপের সদস্যরা সশস্ত্র অবস্থায় প্রবেশ করে। এ সময় পূর্ব শত্রুতার জেরে তারা হাসান আহমেদ প্রকাশ ওরফে কালা হাসান নামে এক রোহিঙ্গা ডাকাতকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় হাসানের। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এপিবিএন ও পুলিশ। বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল্লাহকে ছুরিসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের বাসাবাটি বাইনেবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সচেতন পুলিশ জানায়, আব্দুল্লাহ ফুফুর বাসায় বেড়াতে আসেন। রাতে খাওয়ার পরে ফুফাতো ভাই আম্মারের সঙ্গে বাড়ির দোতলায় ঘুমিয়েছিলেন। গভীর রাতে দোতলা থেকে চিৎকারের শব্দ পেয়ে স্বজনরা উপরে যায়। সেখানে আম্মারকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে কী কারণে হত্যাকাণ্ড তা জানা যায়নি। মোংলায় কোস্টগার্ড ও বনদস্যু করিম শরীফ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে। ৩ বনদস্যু গ্রেফতার সহ উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্র। কোস্টগার্ড জানায়, গত ১৩ মে সুন্দরবনে বিশেষ অভিযান চলাকালে বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে কোস্টগার্ড পাল্টা গুলি করে। একসময় বনদস্যুরা পিছু হটতে বাধ্য হয়। পরে ধাওয়া করে ৩ বনদস্যুকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি ১ নলা বন্দুক, একটি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগান গোলা, 2টি ওয়াকিটকি ও 4টি চার্জার উদ্ধার করা হয়। নেত্রকোনায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, বিকালে কেন্দুয়ার মাসকা গ্রামের হাওরে মাছ ধরছিলেন এনামুল হক। হঠাৎ শুরু হয় বজ্রপাত। এ সময় আহত হন এনামুল। গুরুতর অবস্থায় উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে এনামুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মাসকা গ্রামের বকুল মিয়ার ছেলে এনামুলের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছে জামাত। তবে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে নিশ্চিত করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে রংপুরে মডেল কলেজ মিলনায়তনে উপজেলা ও থানা আমিরদের নিয়ে বিভাগীয় সম্মেলনে অংশ নিয়ে এই কথা বলেন তিনি। দেশের ৭০% মানুষ গণভোটের পক্ষে রায় দিলেও সরকার তা অগ্রাহ্য করছে, কিন্তু জামাত তা বাস্তবায়নের সংগ্রাম চালিয়ে যাবে বলে
বলেন ডাক্তার শফিকুর রহমান। দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রংপুর ৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আমরা সকল নির্বাচনে অংশগ্রহণ করেছি, এবারও আমরা ইনশাল্লাহ করব স্থানীয় সরকার নির্বাচনের সকল স্তরে। এবং এইটা নিয়ে আপনি বলছেন কোনো আশঙ্কা আছে কিনা? অবশ্যই আছে, কারণ আপনারা দেখেছেন জাতীয় নির্বাচনের পরে 2টা উপনির্বাচন হয়েছে, একটা শেরপুরে আর একটা বগুড়ায়। আপনারা সেখানকার চিত্র, কাণ্ড, কারখানা সবই দেখেছেন। আমরা এই ব্যাপারে শঙ্কিত যে আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কিনা। রেশম শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে বেসরকারি উন্নয়ন সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সকালে রাজশাহীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অনুষ্ঠানে তিনি কথা বলেন। আমি আশা করব ব্র্যাক যেন রাজশাহীর সে হারিয়ে যাওয়া রাজশাহী সিল্ককে তারা যেন সামনে আবার বিশ্বব্যাপী নিয়ে যায়। ব্র্যাক যদি প্রত্যাশা করে তাহলে অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার তিনি আশা করেন যে আগামী দিনের স্বাস্থ্য ব্যবস্থা এবং জব সৃষ্টিতে ব্র্যাককে সর্বোচ্চ স্থানে তিনি সহযোগিতা চান এবং তারা তো সারা পৃথিবীতেই করছে। ওয়াই নট ফার্স্ট ইন আওয়ার কান্ট্রি মাদারল্যান্ড। স্কুল ফাঁকি দিয়ে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঘুরতে আসে নরসিংদী রেলওয়ে স্টেশনে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের অনিয়ন্ত্রিত এমন ঘোরাফেরায় বিভিন্ন অপরাধে জড়ানোর আশঙ্কা সৃষ্টি হয়েছে। দল বেঁধে আনমনে ঘোরাঘুরি, তবে কেউই এলাকার স্থায়ী বাসিন্দা নন, বেশিরভাগই রাজধানীবাসী। ট্রেনে চড়ে সোজা চলে এসেছে নরসিংদী রেল স্টেশনে। কিন্তু কেন? কলেজ তো প্রত্যেক দিনই যে ডেইলি যাই, কিন্তু বন্ধুরা প্ল্যান করছে যে একটু ঘুরি, এখন ঘোরার জন্য আসছিলাম, ঘুরে গেছে। প্রতিদিন সকালে নরসিংদী রেল স্টেশনে এসে ভিড় করে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। স্থানীয়রা বলছেন ক্লাস ফাঁকি দিয়ে প্রায় প্রতিদিন অন্তত অর্ধশত শিক্ষার্থী এই স্টেশনে এসে ঘোরাঘুরি করে। কেউ ট্রেনের ছাদে, কেউ দরজায় ঝুলে জীবনের ঝুঁকি নিয়েই ট্রেনে চড়ে। বিকেলের ট্রেনে আবার ফিরেও যায় সবাই। রিল বানাচ্ছে, টিকটক করতেছে, মূলত তারা এই ট্রেনটা ফলো করেই আপনার নরসিংদী আসতেছে, আইসা আপনার বিভিন্ন অপকর্ম করতেছে। আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে মেয়েরাও ট্রেনের ছাদে করে আসছে, যা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। প্রতিদিনে এরকম ঢাকা থেকে আসে, তো যেদিন দুর্ঘটনা ঘটে সেদিন জিনিসটা আর কি প্রকাশ হয়। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের অনিয়ন্ত্রিত এমন ঘোরাফেরা বিভিন্ন অপরাধে জড়ানোর আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান রেলওয়ে পুলিশের। ছাত্ররা এভাবে ইউনিফর্ম পরে স্কুলতে চলে আসে, আমরা এভাবে উদ্বিগ্ন হই যে শিক্ষক তথা যারা অভিভাবক আছে তারা কেমনে কীভাবে দেখতেছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে আমরা যোগাযোগ করেছি এবং ওই সব ছাত্রছাত্রীদের ছবি এবং ভিডিও প্রতিষ্ঠানের প্রধানকে দেওয়ার চেষ্টা করেছি। আমরা আশা করতেছি যে সামনের দিনগুলোতে আর এরকমটা হবে না। রেলওয়ে পুলিশের তথ্য মতে গত 11 মে স্কুল ফাঁকি দিয়ে নরসিংদীতে ঘুরতে এসে মেঘনা নদীতে গোসলে নেমে মারা যায় বিএফ শাহীন কলেজের এক শিক্ষার্থী। সময় সংবাদ, নরসিংদী। নেত্রকোনায় খাদ্য গুদাম থেকে পাচারের সময় 20 মেট্রিক টন সরকারি চাল জব্দ করা হয়েছে। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে মদনের সরকারি খাদ্য গুদাম থেকে সরকারি চাল নিয়ে বারহাট্টার বাউশির তালুকদার রাইস মিলের দিকে রওনা দেয় একটি ট্রাক। পাচারের বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে জানানো হয় থানায়। খবর পেয়ে নেত্রকোনা মদন সড়কের হাঁসকুড়ি থেকে চালসহ ট্রাকটি জব্দ করে টহল পুলিশ। এ সময় ট্রাক চালক ও তার সহকারীকে আটক করা হয়। এই ঘটনায় 3 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 10 জনের বিরুদ্ধে মামলা করেন উপজেলা খাদ্য কর্মকর্তা দুলাল মিয়া। মাদারীপুরে মাদক ক্রেতা বিক্রেতা নারী সহ 3 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। সকালে শিবচর উপজেলা ভূমি সহকারী কমিশনার শাইখা সুলতানা এ দণ্ডাদেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাতে শিবচর উপজেলার পূর্ব কাকুইর বাটেরচর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওই এলাকার কালাম মাতবরের বাড়িতে রাত 2:30টার দিকে ইয়াবা সেবনকালে ক্রেতা সরাব উদ্দিনকে হাতে নাতে আটক করে পুলিশ। এ সময় মাদক বিক্রেতা কালাম মাতবর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে কালামের স্ত্রী সালমা বেগম ও তার পুত্র সাকিব আল হাসানকে ইয়াবা সেবনের সরঞ্জাম সহ আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোহরাবউদ্দিনকে 2 বছর এবং কালামের স্ত্রী ও পুত্রকে 1 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। টাঙ্গাইলের মির্জাপুরে নিয়মের তোয়াক্কা না করে গড়ে উঠছে অসংখ্য ইট ভাটা। ভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে মাঠের ফসল। ভাটা মালিকদের একাধিকবার জানালেও মেলেনি কোনো সমাধান। সম্প্রতি এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন কৃষকরা। ছাড়পত্রবিহীন ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে প্রণোদনার আওতায় আশ্বাস উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের। বেহাল দশা নারায়ণগঞ্জের চনপাড়া ডেমরা সেতুর। স্থানীয়রা জানান 2012 সালের পর থেকে সেতুটি নানাভাবে ক্ষতিগ্রস্ত হলেও মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। পাশাপাশি প্রায়ই বালখেটের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পিলার। সম্প্রতি এলজিইডি সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও বিকল্প না থাকায় ব্যবহার করতে হচ্ছে এলাকাবাসীকে। তবে একই স্থানে নতুন সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। জমে উঠেছে কোরবানির পশুর হাট। দুপুর থেকে নওগাঁর সবচেয়ে বড় হাট চৌবাড়িয়ায় বিভিন্ন যানবাহনে করে পশু আনতে থাকেন স্থানীয় খামারিরা। হৃষ্টপুষ্ট পশুর চাহিদা এ হাটে সবচেয়ে বেশি। পাইকাররা এখান থেকে গরু কিনে নিয়ে যান বিভিন্ন জেলার হাটে বিক্রির জন্য। তবে পশুর কাঙ্ক্ষিত দাম মিলছে না বলে জানান বিক্রেতারা। ঈদের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দাম বাড়ার আশা সংশ্লিষ্টদের। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হাম উপসর্গে আরো 12 শিশুর মৃত্যু। দেশজুড়ে আইসিইউর জন্য হাহাকার। বাবুল সিপ্যাপে মুমূর্ষু রোগীকে বাঁচানোর চেষ্টা। সংকটে থাকা হাসপাতালে ভেন্টিলেশনের ব্যবস্থা সরকারের। খাল খনন ও আরো 21 জেলায় ফ্যামিলি কার্ড উদ্বোধনে কাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। কুমিল্লায় অংশ নেবেন পথসভায় নেতাকর্মীদের উচ্ছ্বাস। এবং গাজীপুরে দফায় দফায় উচ্ছেদ, আলটিমেটামেও দখলমুক্ত হয়নি মহাসড়ক। ঈদে ভোগান্তি পৌঁছাতে পারে চরমে। ইজারা জটিলতায় সমস্যার অন্যতম কারণ বলছেন বিশ্লেষকরা। এ ছিল বাংলার সময়। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।